সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৫৯তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। এলাহাবাদের সে বাঙালি ছেলেগুলির কথা মতন সূর্য আগ্রায় যে হোটেলটাতে উঠেছিল সেটা একটা গোলমালের জায়গা। বহু পুরনো আমলের বাড়ি এবং অনেক পুরনো পাপ সেখানে বাসা বেঁধে আছে। সূর্যকে দেওয়া হয়েছে ৩ তলার একটি ঘর। ঘরটি ছোট হলেও মোটামুটি পরিষ্কার। জানলা দিয়ে বাইরের অনেকখানি দৃশ্যও দেখা যায়। ঘরে একটা পাখা আছে, বিছানায় ধপধপে সাদা চাদর। তবু বিছানায় শুয়ে থাকা যায় না, এত অসহ্য গরম। সূর্য তাজমহল থেকে ফিরেছে বেশ রাত করে। আসবার পথেই খেয়ে নিয়েছে। টাঙা করে সে একবার ইতমাত-উদ-দৌলার দিকে গিয়েছিল, কিন্তু রাত্রে সেখানে কিছুই দেখার নেই। রাত্রে আর কিছু করবারও নেই তার। পুরনো আগ্রার পথে অধিক রাত পর্যন্ত মানুষজন দেখা যায়। অনেক দোকানপাট খোলা, কোনো কোনো জায়গা থেকে হইহল্লার আওয়াজ ভেসে আসে। কিন্তু যে মানুষ কারুকে চেনে না, সে আর কোথায় যাবে? হোটেলে ফিরে এসে একটা ইংরেজি উপন্যাস খুলে সে শুয়েছে। কিন্তু বইতে মন বসানো অসম্ভব। ঘামে বিছানার চাদর ভিজে যায়। শরীরে যেন সহস্র সূঁচ বিদ্ধ হচ্ছে। একসময় অসহ্য বোধ হওয়ায় সূর্য বই মুড়ে রেখে ঘরের বাইরে এসে দাঁড়ালো। এ বাড়ির গঠন একটু অদ্ভুত ধরনের। চৌকো মতন একটা বড় উঠোনের চারদিকে ঘর। প্রত্যেক ঘরের সামনে দিয়ে অর্থাৎ উঠোনের দিকে রয়েছে টানা বারান্দা। বাইরের দিকে কিছু নেই। প্রত্যেক তলাতেই উঠোনের ওপরের অংশটা লোহার শিক দিয়ে ঢাকা। সে লোহার শিকের ওপর দিয়ে হাঁটাচলা করা যায় স্বচ্ছন্দে। এর ওপরে দাঁড়ালে একতলা পর্যন্ত দেখা যায়। হোটেলের ছোকরা চাকররা অনেক সময় ওখানে দাঁড়িয়ে চিৎকার করে একতলার কারুকে ডাকে। এখন গরমের জন্য অনেক ঘরের বাসিন্দাই বাইরে এসে বসেছে। কেউ কেউ বিছানা পেতেছে সে লোহার শিকের ওপর। বাইরেও গরম কম নয়, তবে ঘরের মধ্যে যেমন একটা পোড়া পোড়া ভাব, এখানে অন্তত সেটা নেই। গেঞ্জি আর পাজামা পরে সূর্য উঠোনের সামনের বারান্দায় এসে দাঁড়ালো। একটুখানি স্বস্তি পেল যেন। পূর্ণিমার রাত্রি, মস্ত বড় একটা চাঁদ উঠেছে, ছকছকে নীল আকাশ। কিন্তু এত অসহ্য গরমের জন্য সৌন্দর্য দেখার দিকে কারুর মন নেই। সূর্য একবার ভাবল বেয়ারাকে ডেকে তার বিছানাটা বাইরেই পাততে বলবে কিনা। এখনো অনেকটা জায়গা আছে, কিন্তু দ্বিধা করতে লাগলো। সে একাচোরা স্বভাবের ছেলে, এত লোকের পাশাপাশি শুতে তার ইচ্ছে নেই। কোনো সিদ্ধান্ত না নিয়ে সে দাঁড়িয়ে রইল রেলিংয়ে ভর দিয়ে। অনেকেই এখনো জেগে আছে। কোনো বাংলা কথাবার্তা শুনতে না পেয়ে সে অনেকটা নিশ্চিন্ত বোধ করল। এখন কারুর সঙ্গে আলাপ পরিচয় করার ইচ্ছে নেই তার। সন্ধে থেকেই মনটা ভারী হয়ে আছে। উঠোনের এক কোণে বসে জন চারেক লোক খুব খোলাখুলিভাবেই মদ্যপান করছে। উঁচু গলায় হাসাহাসি করছে তারা। মাংসের হাড় চিবিয়ে লোহার শিকের ফাঁক দিয়ে সেই হাড় একতলায় কারুর মাথায় ফেলার চেষ্টা করা ওদের অন্যতম কৌতুক। হোটেলের বেয়ারারা ব্যস্ত হয়ে তাদের জন্য এনে দিচ্ছে ঘন ঘন সোডার বোতল এবং নানা রকম মাংস। লোকগুলির চেহারা ডাকাতের মতন, কিন্তু একজনের গানের গলা চমৎকার। কাছাকাছি যারা শুয়ে রয়েছে তাদের মধ্যে রয়েছে কয়েকজন নারী, কিন্তু এই মদ্যপানরত দলটি সম্পর্কে তারা ভ্রূক্ষেপহীন। শুয়ে থাকা লোকদের মধ্যে থেকে কেউ কেউ মাঝে মাঝে এদের সঙ্গে রসিকতা বিনিময় করছে। মাঝে মাঝে একটা যুবতী মেয়ে নিচতলা থেকে আসছে এখানে। মদ্যপানরত দলটির পাশে ২-১ মিনিট বসে আবার চলে যাচ্ছে। মেয়েটির ৮-৬০ স্বাস্থ্য, ঘাগরা ও কাঁচুলি পরা। শরীরের দর্শনীয় ব্যাপারগুলি প্রকট করে তোলার ব্যাপারে যত্নশীল। মেয়েটি একটু বসেই চলে যাচ্ছে, আবার কয়েক মিনিট বাদেই ফিরে আসছে। তার এরকম ঘন ঘন আসা যাওয়ার অর্থ বোঝা যায় না। সূর্য অপলক চোখ মেলে এইসব ব্যাপার লক্ষ্য করছিল। একসময় ঠিক ওই একই পোশাক পরা এবং প্রায় একরকম চেহারার ৩টি মেয়েকে দেখে সে বুঝতে পারল বারবার একটি মেয়ে আসেনি, এসেছিল বিভিন্ন জন। এরা কারা সে সম্পর্কে সূর্যর কোনো কৌতূহল নেই। তবে একটি মেয়ে যখন সূর্যর কাছে রেলিং ঘেঁষে দাঁড়ালো এবং তার দিকে দুষ্টুমি ভরা চোখে হাসল, তখন সূর্যকে সচকিত হয়ে উঠতেই হলো।
সূর্যও একটু হাসল। মেয়েটিকে সে চিনতে পেরেছে। তার প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলেও সে জানে পৃথিবীতে এরকম মেয়ের সংখ্যা 2-3 কোটি তো হবেই। ভুরুর ব্যবহারেই এরা আত্মপরিচয় দেয়। সে মাতালের দলটি সূর্যকে উদ্দেশ্য করে কি যেন বলল। রাগের কথা কিছু নয়, বোধহয় তারা সূর্যকে তাদের সঙ্গে যোগদান করতে আহ্বান জানাচ্ছে। বাকি দুটি মেয়েও বসে গেছে ওদের পাশে। সূর্য হাত জোর করে বলল, মাপ কেজিয়ে। মেয়েটি এবার সূর্যর কাছে ঘেঁষে এসে বলল, আইয়ে। সূর্য মেয়েটির দিকে তাকিয়ে আবার বলল, মাপ কেজিয়ে। তারপর হোটেলের একজন বেয়ারাকে কাছাকাছি দেখে সে গম্ভীরভাবে ডাকল। তাকে বলল, বরফের একটা বড় চাই আনতে পারো? এ ব্যাপারটা সূর্যর হঠাৎ মনে পড়েছে। হাজারিবাগে স্কুলে পড়ার সময় সে দেখেছিল সেখানকার একজন ফাদার কিছুতেই গরম সহ্য করতে পারতেন না। তিনি গ্রীষ্মের দুপুরে তার ঘরে একটা মস্ত বড় বরফের চাই রেখে দিতেন পাখার ঠিক নিচে। তাতে হাওয়া খানিকটা ঠান্ডা হতো। সূর্য আজ হোটেলে ঢোকার ঠিক মুখেই দেখেছে বড় বড় বরফের চাই আকশি দিয়ে টেনে ভেতরে আনা হচ্ছে। সূর্যর কথা শুনে বেয়ারাটি গাঁইগুই করতে লাগলো। সূর্য ঘরে ঢুকে জামার পকেট থেকে একটা 10 টাকার নোট এনে এগিয়ে দিয়ে বলল, তুরন্ত। মেয়েটি মুখে ফিকফিকে হাসি নিয়ে সূর্যকে তখনও দেখছিল। সূর্য আর সেদিকে তাকালো না। বেয়ারাটি বরফের চাইটা নিয়ে আসার পর সূর্য সেটাকে পাখার ঠিক সামনেই রাখলো একটা টুলে, হাওয়াটা সোজাসুজি যাতে বরফের ওপর লাগে। তারপর সূর্য দরজা বন্ধ করে দিল। পাখাটার কাছাকাছি দাঁড়াতেই একটু ঠান্ডা হাওয়া পাওয়া গেল। এবার বরফ গলে জল পড়ে সারা ঘরে ছড়াবে অবশ্য। তা ছড়াক, এতখানি বরফ গলতেও অনেক সময় লাগবে। বাইরের মেয়েটির কথা ভাবতে গিয়েই ঝনঝন করে উঠল একটা কৈশোরের স্মৃতি। হাজারিবাগে স্কুলে পড়ার সময় রাত্রির বেলা সে যখন কয়েকটি ছেলের সঙ্গে পালাতো, হাজির হতো একটা জুয়ার আড্ডায়। সেখানে একদিন একটি মেয়ে নাচ দেখিয়েছিল, ঠিক এই রকমই পোশাক। এই মেয়েটিরই জাতের আরেকটি মেয়ে, একই রকম ভুরুর ভঙ্গি আর কাঁচুলি ঠেলে বেরিয়ে আসা স্তন। কি উদগ্র কৌতূহল ছিল তখন সূর্যর। সেই কৈশোরে ওই রকম একটি মেয়ের শারীরিক রহস্য জানবার জন্য সে সর্বস্ব দিয়ে দিতে পারত। আজকের এই মেয়েটির সেই রহস্যের দাম বড়জোর 5 টাকা বা 10 টাকা। কিন্তু সূর্যর কোনো রকম চিত্তবিকার হলো না। মেয়েটি তার কাছে এসে দাঁড়াবার মুহূর্ত থেকেই সূর্যর মনে পড়ছিল দীপ্তির কথা। তাজমহল কিংবা যৌবনবতী কোনো সুলভ নারী, সব কিছুই আড়াল করে দাঁড়াচ্ছে দীপ্তি। তার সেই সরল চোখ, যার দুর্বোধ্য ভাষা সূর্য পড়তে পারে না, চিবুকের দৃঢ় ভঙ্গি। সূর্য অত্যন্ত গভীরভাবে জেনে গেছে যে দীপ্তির সঙ্গে তার আর দেখা হবে না। সে আর কখনো দীপ্তির কাছে ফিরে যাবে না। তবু বারবার দীপ্তি এরকমভাবে চোখের সামনে এসে কেন দাঁড়াচ্ছে? সূর্য কি আর কোনো দিন কোনো সুন্দর কিছু উপভোগ করতে পারবে না? দীপ্তি একদিন বলেছিলেন, সূর্য, তোমাকে দেখার পর আমি একটা দায়িত্ব বোধ করি। আগে আমি অনেক স্বাধীন ছিলাম, যখন যা খুশি করতে পারতাম। এখন তোমার সঙ্গে দেখা করা কিংবা তোমার কাছে কথা রাখার ব্যাপারে আমাকে সব সময় চিন্তা করতে হয়। সূর্য ভাবল, দীপ্তিদি কি এখনো তার সম্পর্কে সেরকম দায়িত্বের কথা ভেবেই। সূর্য একটা ক্রুদ্ধ নিঃশ্বাস ফেলল। একটু পরে কে যেন দরজায় ধাক্কা দিল। সূর্য আলো নেভায়নি। ঘরের দরজা খুলতেই দেখল সেই রকম দুটি মেয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা না বলে হাসছে মিটিমিটি। সূর্য ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কি? মেয়ে দুটি একজন ঠেলা দিল আরেকজনের গায়ে। ওদের দেখে মনে হয় যমজ। ওদের হাসি ও শারীরিক ভঙ্গির মধ্যে যেন নাচের মুদ্রা আছে। একজন উর্দু, হিন্দি এবং আশ্চর্যের বিষয়ে খানিকটা বাংলা মিশিয়ে বলল, বাবুজি যে আশ্চর্য বুদ্ধি খাটিয়ে এই গরমের মধ্যে বরফের হাওয়া খাচ্ছেন, ওরাও কি একটুক্ষণের জন্য সেই হাওয়া খেতে পারে, সির্ফ 5 মিনিটের জন্য? সামান্য একটু চিন্তা করে সূর্য বলল, আইয়া ভিতর মেয়ে দুটি ঘরে ঢুকে পাখার সামনে দাঁড়ালো। সূর্য খাটে শুয়ে আবার গল্পের বইটা খুলল। সূর্য মাঝে মাঝে বই থেকে চোখ তুলতেই দেখতে পাচ্ছে মেয়ে দুটি তার দিকেই তাকিয়ে আছে। চোখাচোখি হতেই ওরা হাসছে।
যে হাসিতে স্পষ্ট আহ্বান। সূর্য গম্ভীর হয়ে গিয়ে চোখ ফিরিয়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে। ব্যাপারটা বেশ অস্বস্তিকর। সূর্য ভাবছে মেয়ে দুটিকে এবার ঘর থেকে চলে যেতে বলা উচিত, কিন্তু মুখ ফুটে তা বলতে পারছে না। আর মেয়ে দুটিরও হাওয়া খাওয়ার বিরাম নেই। টেবিল ফ্যানের সামনে হাওয়ায় উড়ন্ত তাদের ঘাগরা, এবং দুষ্টুমি করে ওরা ব্লাউজ টেনে ধরে বুক জোড়াচ্ছে। বুঝতে অসুবিধা হয় না যে ওরা তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। একটু পরেই সূর্যর মনে একটা দ্বন্দ্ব তৈরি হলো। সে রূপসী মেয়ে দুটোর ভরাট শরীরের দিকে তাকাতে তার যে ভালো লাগছে এ কথা অস্বীকার করতে পারবে না, কিন্তু এ কথাও ঠিক ওদের শয্যাসঙ্গিনী করার একটু ইচ্ছে জাগছে না তার। সূর্যর নীতিবোধ নেই। নারী সঙ্গ পেলে সে স্পষ্টতই উৎফুল্ল হয়, তবু তার লোভ জাগছে না কেন? ওরা এত সুলভ বলে? হে পর্যন্ত যে কটি নারীর গায়ে সূর্য হাত ছুঁয়েছে সব জায়গাতেই জোর করতে হয়েছে তাকে। আরেকটা জিনিসও বোঝা যাচ্ছে না, দুটি মেয়ে একসঙ্গে কেন এসেছে? মেয়ে দুটি যেন যমজ, একই রকম চেহারা, একই রকম পোশাক। মুখ দুটি অবশ্য সামান্য আলাদা। বাইরে যে আরেকটি মেয়ে রয়েছে তাকেও এদেরই মতন দেখতে। যদি এদের তিনজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হয় তাহলে লটারি করতে হবে। আরেকবার চোখ পড়তেই একটি মেয়ে জিজ্ঞেস করল, আপ কাহা সে আ রাহা হ্যায়? সূর্য গম্ভীরভাবে বলল, কলকাতা। মেয়েটি যখন জানালো যে সূর্যকে দেখলেই বোঝা যায় বাঙালি বাবু, বাঙালি বাবুরা এখানে অনেক আসে, তাদের দিল খুব ভালো হয়। মেয়েটি এগিয়ে এসে সূর্যর খাটে হেলান দিয়ে দাঁড়ালো। তার ভাবখানা এই যে, আমাকে আপনার পছন্দ হচ্ছে না? অন্য মেয়েটি দূরে দাঁড়িয়ে হাসছে। সূর্য বলল, এবার আপনারা বাইরে যান, আমি এবার ঘুমোবো। মেয়েটি সঙ্গে সঙ্গে দারুণ লজ্জিত হয়ে পড়ল। নানা রকমভাবে দুঃখ জানিয়ে ও ক্ষমা প্রার্থনা করে বলল, ছি ছি ছি, তাদের অন্যায় হয়ে গেছে। সাহেব ঘুমোবেন জানলে তারা মোটেই হাওয়া খেতে আসতো না। মেয়ে দুটি ত্রস্ত পায়ে বাইরে বেরিয়ে গেল ঘর থেকে। সূর্য এবার উঠে দরজা বন্ধ করতে যাবে, এর মধ্যে পুরো মদ্যপায়ী দলটা এসে দাঁড়িয়েছে তার দরজার কাছে। প্রত্যেকের হাতেই গেলাস। একজন বলল, সাহেব নাকি হাওয়া ঠান্ডা করার একটা কল বানিয়েছেন। বাহ, বেশ আজীব কায়দা তো। তারা অনুমতি নেবার অপেক্ষা করল না, সকলে ঢুকে এলো ঘরের মধ্যে। বরফের চাঁটার সামনে দাঁড়িয়ে তারা বলল, হ্যাঁ, প্রত্যেক ঘরে এরকম বন্দোবস্ত করা উচিত, যা গরম আজ। এদের সঙ্গে যে তৃতীয় মেয়েটি ছিল সে এসে সরাসরি বসে পড়ল সূর্যর খাটের ওপর। তার হাতের মদের গেলাসটা সূর্যর দিকে এগিয়ে দিয়ে বলল, আপ পিতে নেহি? সূর্য দুদিকে মাথা ঝাঁকালো। একজন পুরুষ লঘু গলায় জিজ্ঞেস করল, কে আসাব, বেড়াতে এসেছেন, তাও একটু ফুর্তি টুর্তি হবে না? সূর্য এখন রীতিমতন বিরক্ত বোধ করছে। এই লোকগুলোকে এখন ঘর থেকে তাড়ানো যায় কি করে? কত রাত পর্যন্ত এই মাতালের হল্লা চলবে? মেয়ে তিনটির সঙ্গে এই লোকগুলোর সম্পর্ক কি? এদের তো কোনো রকম লজ্জা শরমের ব্যাপার নেই দেখা যাচ্ছে। কালকেই হোটেল পাল্টাতে হবে। সূর্য বুঝতে পারছে এত মাতালের সঙ্গে রাগারাগি করে কোনো লাভ নেই। হোটেলের ম্যানেজারের কাছে অভিযোগ করা যায়, কিন্তু ম্যানেজার কি জানে না যে তিনতলায় এই কাণ্ড চলছে? খাটের ওপর বসা মেয়েটি তার ব্লাউজ ফাঁক করে ফু দিচ্ছে ঘামে ভেজা বুকে। মাত্র কয়েকটি টাকা দিলেই মেয়েটি বাকি বস্ত্র খুলে ফেলবে। সুগঠিত নারী শরীর দেখতে ভালো লাগে। সূর্যর মনের একটা অংশের সেই ইচ্ছেটা প্রবল, আবার মনের অন্য অংশে একটা ঘৃণা জাগছে তাদের সম্পর্কে। সূর্য মৃদু গলায় মেয়েটিকে মিনতি করে বলল, আমি খুব ক্লান্ত, আমার ঘুম পাচ্ছে, তোমরা এবার বাইরে যাবে? এই মেয়েটিও খুব লজ্জা পেয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। এদের নির্লজ্জতা এবং লজ্জা দুটোই খুব অদ্ভুত। শারীরিক আমন্ত্রণ জানাবার ব্যাপারে এদের বিন্দুমাত্র লজ্জা নেই, আবার একটিমাত্র কথাতেই এরা হঠাৎ অনুতপ্ত হয়ে পড়ে। মেয়েটি উঠে গিয়ে মাতালগুলোকে ধমক দিয়ে বলল, আরে চলো চলো, বাহার চলো, সাহেবের ঘুম পেয়েছে। মাতালের দল সূর্যর কাছে ক্ষমা প্রার্থনা করে দ্রুত নিষ্ক্রান্ত হয়ে গেল ঘর থেকে।
সূর্য দরজায় খিল তুলে দিল। তৎক্ষণাৎ আলো নিভিয়ে শুয়ে পড়ল খাটে। কিন্তু বহুক্ষণের মধ্যেও তার ঘুম এলো না। ওই মেয়ে তিনটির শরীর তাকে বিরক্ত করছে। বিশেষত তৃতীয় মেয়েটির বুকে ফুঁ দেওয়ার দৃশ্যটা বারবার ভেসে উঠছে তার চোখে। সে জোর করে ছবিটা মুছে দিতে চাইছে, আবার এটা ভুলতে চাইলে যা মনে পড়ছে সেটা যে বড় দুঃখের। জলপাইগুড়ির আশ্রমে থাকার সময় দীপ্তিদি কোনোদিন সূর্যর কাছাকাছি আসেননি, কোনোদিন একটুও প্রশ্রয় দেননি। তবু শেষের দিকে একদিন তিনি বলেছিলেন, সূর্য, এক একদিন আমার ইচ্ছে করতো মাঝরাত্রে উঠে তোমার ঘরে চলে যাই, তোমার শিয়রের পাশেই বসি, তোমার ঘুমন্ত মুখে হাত রাখি। কত কষ্ট করে যে নিজেকে দমন করেছি। কথাটা মনে পড়তেই সূর্যর শরীরে একটা শিহরণ খেলে গেল। দীপ্তিদি সত্যি যদি কোনোদিন মাঝরাত্রে আসতেন তার কাছে, বসতেন শিয়রের পাশে, তাহলে সূর্যর জীবনটা যেন ধন্য হয়ে যেত। না না, সূর্য এসব ভাববে না, আর কিছুতেই ভাববে না। দীপ্তিদি তাকে তাড়িয়ে দিয়েছে। বাইরে তখনও হইহল্লা চলছে, শোনা যাচ্ছে মেয়েলি গলার চনমনে হাসি। ওরা বেশ জমিয়ে নিয়েছে। এদের জীবন কত সরল, এদের ভালোবাসা টাসার ঝঞ্ঝাট নেই। তিনটি মেয়ে কি সহজভাবে মাতামাতি করছে অতগুলো পুরুষের সঙ্গে। আবার অর্থ উপার্জনের জন্য ওদের সামনেই একজন পরদেশীকে প্রলুব্ধ করতে এসেছিল। তার জন্য পুরুষদের মধ্যেও তো কোনো ঈর্ষার চিহ্ন ছিল না। ওরা এরকম কিভাবে পারে? সূর্য বিছানা ছেড়ে উঠে এলো দরজার কাছে। আলো জ্বালল না। 2-1 মিনিট ধরে ভাবতে লাগলো দরজা খুলে সেও ওদের দলে গিয়ে যোগ দেবে কিনা। কেন সে একা একা বিছানায় ছটফট করবে, কিংবা কোনো মেয়েকে ডেকে এনে। শেষ পর্যন্ত সূর্য দরজা খুলল না। মনের দুটো অংশ কিছুতেই এক হচ্ছে না। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থেকে সে লোভীর মতন শুনতে লাগলো বাইরে ওদের হাসাহাসি। দীপ্তিদি কি তাকে সারা জীবনের সব আনন্দ থেকে বঞ্চিত করে ছেড়ে দিলেন? পরদিন সকালেই সূর্য হোটেল বদলে ফেলল। 2 দিন ধরে ফতেপুর সিক্রি, সেকেন্দ্রা আর আগ্রা দুর্গ দেখা শেষ করল। তারপর ট্রেন ধরল গোয়ালিয়রের। বড়বাবু মৃত্যুর আগে বারবার সূর্যকে বলেছিলেন গোয়ালিয়রের কথা। তিনি চেয়েছিলেন ছেলেকে নিয়ে নিজেই এখানে একবার আসবেন। কেন? হয়তো কোনোই মানে নেই, অসুস্থ অবস্থার প্রলাপ, কিংবা তার নিজের জীবনের অনেকগুলো বছর এখানে কেটেছে, সেই স্মৃতি মনে পড়ছিল। সূর্যর জন্ম হয়েছিল এইখানে, কিন্তু খুব কম বয়সেই এই জায়গা থেকে চলে যাবার কারণে স্মৃতিতে বিশেষ কিছুই নেই। গোয়ালিয়রে এসে সূর্যর হোটেল পেতে খুব অসুবিধে হলো। ভালো হোটেল নেই এখানে। সাধারণ যে কটা আছে তার কোনোটায় জায়গা নেই, আর কোনোটা তার পছন্দ হয় না। টাঙাওয়ালা তাকে নিয়ে তুলল ডাকবাংলোতে, সেখানেও ঘর খালি নেই। তবে ডাকবাংলোর বারান্দার ইজি চেয়ারে বসে একটি যুবক খবরের কাগজ পড়ছিল। সে সূর্যকে দেখে বলল, ইফ ইউ লাইক, আই ক্যান অ্যাকোমোডেট ইউ ইন মাই রুম, দেয়ার ইজ অ্যান এক্সট্রা বেড। অন্য কারোর সঙ্গে এক ঘরে থাকা সূর্যের একেবারেই পছন্দ নয়। সেজন্য সে যুবকটিকে ধন্যবাদ জানিয়ে বলল, আমার একটা আলাদা ঘর চাই, আমি বরং সার্কিট হাউসে চেষ্টা করে দেখি। যুবকটি বলল, সার্কিট হাউসে জায়গা পাবার কোনো আশাই নেই, 2 জন মিনিস্টার এসেছে। আপনি এখানে থাকলে কাল একটা ঘর খালি পেয়ে যাবেন। আপনি কি এখানে বেড়াতে এসেছেন না কোনো কাজে? সূর্য টাঙা থেকে সুটকেস নামালো। যুবকটি সূর্যর চেয়ে বয়সে কয়েক বছর বড়ই হবে। ছিপছিপে লম্বা চেহারা, দেখলেই বোঝা যায় যে সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। চোখে সোনালি ফ্রেমের চশমা। হোটেল ডাকবাংলোয় এসে সবাই একটা নিজস্ব আলাদা ঘর পেতে পছন্দ করে। এই ছেলেটি নিজে থেকেই তার ঘরের ভাগ অন্য একজনকে দিতে চাইছে। সুতরাং সে যে খুব মিশুকে প্রকৃতির তাতে কোনো সন্দেহ নেই। সে জানে না যে সূর্যর মতন কতখানি অমিশুককে সে ঘরে ডেকে আনলো। যুবকটি নিজেই সূর্যর সুটকেসটা নিয়ে এলো ঘরে। অন্যদিকের খালি খাটটা দেখিয়ে বলল, চাদর টাদর সব পরিষ্কারই আছে, ওয়ার্ড্রোবটাও আপনি ব্যবহার করতে পারেন, আমার জিনিসপত্র বিশেষ কিছুই নেই। খেয়ে এসেছেন তো? সূর্য বলল, এখন না খেলেও চলবে, স্নানটা করা দরকার। না না, খাবার দরকার হলে চৌকিদারকে এখনই বলে দিন, খাবার আনিয়ে দেবে।
আপনার কি বিজনেস আছে না সরকারি কাজ? কথাবার্তা হচ্ছিল ইংরেজিতেই। যুবকটির ইংরেজি নির্ভুল নয়, তবে সে অনর্গল কথা বলে যেতে পারে। ক্রিয়াপদ বা অব্যয়ের নির্ভুল ব্যবহার নিয়ে মাথা ঘামায় না। সূর্য বলল, না, আমি বেড়াতে এসেছি। যুবকটি একটু অবাক হয়ে সূর্যের মুখের দিকে তাকালো, তারপর আবার জিজ্ঞেস করল, জাস্ট ফর সাইট সিইং অ্যালোন? হ্যাঁ। যুবকটি একটু হাসল, তারপর বলল, এত গরমে এখানে কেউ বেড়াতে আসে? বেড়াতে এসেছেন তো আগে থেকে থাকবার জায়গা ঠিক করে আসেননি? এখানে থাকবার জায়গা পাওয়ার খুবই অসুবিধে। এই ব্যাপারটাতে সূর্যর মনে একটা অভিমান জন্মেছিল। এই শহরে সে জন্মেছে, একসময় এখানে তার বাবার যথেষ্ট বিষয় সম্পত্তি ছিল, আর এখন এখানে এসে সে একটু থাকবার জায়গাও পাচ্ছে না। সূর্য বলল, এই সময় কেউ বেড়াতে আসে না, তবু হোটেল ডাকবাংলোয় এত ভিড় কেন? আপনাকে বললাম না, মধ্যপ্রদেশের 2জন মন্ত্রী এসেছেন, সেই সঙ্গে অনেক গভর্নমেন্ট অফিসার। আমি তো 1 মাস আগে রিজার্ভেশন করিয়ে রেখেছিলাম। ডাকবাংলোর চৌকিদার এসে দাঁড়িয়েছে দরজার সামনে। যুবকটি তাকে তাড়া দিয়ে বলল, গোসলখানা মে পানি লাগাও পেহলে, তারপর সাহেবের জন্য খানা। যুবকটি সূর্যর দিকে ফিরে বলল, আমাদের এখনো পরিচয় হয়নি। আমার নাম রূপলাল গুপ্তা, আমার একটা ছোটখাটো বিজনেস আছে। সূর্য নিজের নাম বলল। রূপলাল বলল, ভাদুড়ি? আপনি কি শিশির ভাদুড়ির রিলেটিভ? জি না। ও, সাচ এ গ্রেট অ্যাক্টর। এত বড় অ্যাক্টর ইন্ডিয়াতে কেউ নেই। আপনি বাংলা থিয়েটার দেখেন নাকি? যুবকটি তখন বাংলা বলতে শুরু করল, বলল, বহুত, অনেক। আমি তো পড়ালেখা করেছি কলকাতায়, চিত্তারঞ্জন অ্যাভিনিউতে আমাদের বাড়ি আছে। আপনি কলিকাতায় কি কাম করেন? সূর্য বুঝতে পারল যুবকটি তাকে আরো অনেক প্রশ্ন করবে। সে স্নান করার জন্য প্রস্তুত হতে লাগল। রূপলাল তারই মধ্যে শুনিয়ে দিল যে কলকাতায় তাদের অনেক দিনের ব্যবসা আছে। সে কলকাতাকে খুবই ভালোবাসে। কলকাতার মতন লাইফ আর কোথাও নেই। তবে সে আর তার দাদা মধ্যপ্রদেশে নতুন একটা কারখানা শুরু করছে, সেজন্যই এখানে এখন থাকতে হচ্ছে। গোয়ালিয়রে এসেছে ব্যবসার কাজে। যে মিনিস্টার 2জন এসেছেন, তাদের একজনকে ধরে পারমিট আদায় করতে হবে। জানেন তো, ক্যাপিটালে বসে মিনিস্টারদের মন গলানো খুব শক্ত, তবে বাইরে কোথাও গেলে তারা দিলদরিয়া হয়ে যান, ঝাটাকসে প্রতিশ্রুতি দিয়ে ফেলেন, তারপর লেগে থাকতে পারলেই হলো। তবে আজ মিনিস্টাররা মিটিং ফিটিং নিয়ে ব্যস্ত থাকবেন, আজ কোনো কাজ হবে না। অ্যাপয়েন্টমেন্ট আছে আগামীকাল। আজ সে সূর্যবাবুর সঙ্গে সাইট সিইংয়ে বেরুতে পারে। 2জনে একসঙ্গে বেরোবার সুবিধে এই যে টাঙা ভাড়া ভাগাভাগি করে দেওয়া যায়। সূর্য চুপচাপ শুনে গেল। এই বাক্যবাগীশ ছেলেটির সঙ্গে যদি এক ঘরে কাটাতে হয়, তাহলে কালকেই সে গোয়ালিয়র ছেড়ে চলে যাবে। টাঙা ভাড়া বাঁচাবার জন্য অন্য কারুর সঙ্গে একসঙ্গে বেড়াতে যাবার কোনো ইচ্ছে তার নেই। স্নান করে এসে সূর্য চুল আঁচড়াচ্ছে। রূপলাল তার মধ্যে ভ্রমণের সূচি বানিয়ে ফেলেছে। সে আগে গোয়ালিয়রে 2-3 বার এসেছে, কিন্তু বিশেষ কিছুই দেখেনি। সে জিজ্ঞেস করল, আপনি আগে ফোর্ট দেখতে যাবেন নিশ্চয়ই? ওইটাই তো আসল দেখবার। গুহারি মহলের কাছে তার চেনা জানা একজনের একটা দোকান আছে, তার সঙ্গেও দেখা হয়ে যাবে। এছাড়া সূর্য যদি জলবিলাস আর মতিমহল দেখতে চায়। সূর্য বলল, আমি আজ আর বেরোবো না ভাবছি, শরীরটা ভালো নেই, আজ শুয়ে শুয়ে বিশ্রাম নেব। রূপলাল একটু নিরাশ হয়ে গেল। তবিয়ত ভালো নেই? কি হয়েছে বলুক না সূর্য, তার কাছে অনেক রকম ওষুধ আছে। ওষুধের দরকার নেই, এমনি শুয়ে থাকব। রূপলাল বলল, তাহলে আমি বা কোথায় ঘোরাঘুরি করতে যাব? আমিও শুয়েই থাকি। চৌকিদারকে দিয়ে কিছু খাবার আনিয়ে সূর্য খেয়ে নিল। তারপর নিজের খাটে শুয়ে পড়ে চোখের সামনে মেলে ধরল একটা বই। রূপলাল টুকিটাকি আরো 2-1টা প্রশ্ন চালালো, তারপর হঠাৎ ঘুমিয়ে পড়ল। বোঝা যায় সে বেশ সুখী লোক, তার ইচ্ছা ঘুম। সূর্যর কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে তার ঘুমিয়ে পড়তে দেরি হলো না।
দুপুরে ঘুমানোর অভ্যেস নেই সূর্যর। রেলের স্টল থেকে কেনা গ্র্যাম গ্রিনের উপন্যাসটায় সে বেশ রস পেয়ে গেল। পড়তে লাগলো গভীর মনোযোগ দিয়ে। ঝিমঝিম গ্রীষ্মের দুপুর, মাঝে মাঝে শোনা যায় কাকের শুকনো গলার ডাক। বেশ কিছুক্ষণ পর বাইরের একটা শোরগোলে সূর্যর চমক ভাঙল। এটা ঠিক বিপদের গোলমাল নয়, অন্যরকম। বই মুড়ে রেখে সূর্য ডাকবাংলোর বারান্দায় এসে দাঁড়ালো। রূপলালও ঘুম ভেঙে উঠে এসেছে। একটা বিরাট মিছিল বেরিয়েছে। তেরঙা ঝান্ডা ও ফেস্টুন নিয়ে স্লোগান দিচ্ছে একদল লোক। তাদের ফিটফাট পোশাক ও মাথায় গান্ধী টুপি। মিছিলের বাদবাকি লোকেদের চেহারা ও পোশাক মলিন, খালি পা। তারা বন্দে মাতরম শব্দটার অর্থও জানে না, তবু যন্ত্রের মতন গলা মেলায়। মিছিলের মাঝখানে দুটি মোটর গাড়িতে শুভ্র খদ্দরের পোশাক পরা দুজন স্থূলকায় ব্যক্তি। এদের মাথায় গান্ধী টুপি, গলায় প্রচুর মালা। হাত জোড় করে দুপাশের জনতার দিকে নমস্কার জানিয়ে বিগলিত হাস্য বিতরণ করছেন। রূপলাল বলল, জুলুস বেরিয়ে গেছে, আজ বিকালে খুব বড় মিটিং আছে। তারপর সে খুব উত্তেজিতভাবে মোটর গাড়ি আরোহী বিশিষ্ট ব্যক্তি দুজনের মধ্যে একজনের দিকে আঙুল দেখিয়ে বলল, ও যে দেখছেন, উনিই হচ্ছেন শ্রীবাস্তবজি, আবগারি মন্ত্রী। কাল ওনার সঙ্গেই আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। পারমিট যদি মিলে যায়। সূর্য মুখ ফিরিয়ে রূপলালকে জিজ্ঞেস করল, আপনার কিসের ব্যবসা? রূপলাল বলল, মদ। ভোপালে একটা বিয়ার তৈরির কারখানা যদি খুলতে পারি। আজ কিসের মিটিং? আজ তো আগস্ট দিবস আছে, সেই মিটিং। আগস্ট দিবস মানে? আজ কত তারিখ আপনার খেয়াল নেই? আজ 8ই আগস্ট। 42-তে যে আগস্ট মুভমেন্ট শুরু হয়েছিল না? সূর্য সামান্য একটু চমকে উঠেছিল। তারপরে তার মুখের চেহারা খানিকটা বদলে গেল। কোনো কারণ নেই, তবু বেশ রাগ হলো তার। আগস্ট আন্দোলন উপলক্ষে এরকম একটা মিছিল তার কাছে মনে হলো অতি কদর্য, যেন ওই আন্দোলনটা সূর্যর একেবারেই নিজস্ব, অন্য কারোর এ ব্যাপারে কোনো অধিকার নেই। সে রাগতভাবে জিজ্ঞেস করল, আগস্ট দিবসে আবগারি মন্ত্রী কি বলবেন? বা, আপনি শ্রীবাস্তবজির কথা জানেন না? সাতারাতে উনি সেই সময় যা লড়েছিলেন। হয়তো সাতারাতে শ্রীবাস্তবজি সত্যিই খুব বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন 42-এর সময়। আজ স্থূল চেহারার গান্ধী টুপি পরা আবগারি মন্ত্রীর পদ অলঙ্কৃত করে তিনি সেই সব দিনের স্মৃতি নিয়ে আজ একটা জ্বালাময়ী বক্তৃতা না দিয়ে ছাড়বেন না মনে হয়। সূর্য হঠাৎ বলল, মিটিংটা কোথায় হবে? আমি শুনতে যাব। রূপলাল একগাল হেসে বলল, বাঙালিরা বক্তৃতা শুনতে বড্ড ভালোবাসে, চলুন আমিও যাচ্ছি আপনার সঙ্গে। ঘরে ফিরে সে সূর্য দ্রুত পোশাক পাল্টাতে লাগলো। চুলে চিরুনি বসিয়ে বুঝল বেশ শক্ত হয়ে গেছে। সহজে আঁচড়ানো যায় না চুল। তাছাড়া চুল আঁচড়াবার জন্য ডান হাতখানা উঁচু করতে গেলে কাঁধের কাছে খচ করে লাগে। জলপাইগুড়িতে তাকে যে মেরেছিল তার ব্যথার রেশ এখনও রয়ে গেছে। দেশের স্বাধীনতা এবং দীপ্তিদি, এই দুটি কারণে সে দুবার মার খেয়েছে। এই দুটি তার জীবন থেকে অনেক দূরে এখন। দীপ্তিদি তার লেখা চিঠি সূর্যর কাছ থেকে ফেরত চেয়েছিলেন। স্বাধীনতার যুদ্ধ সূর্যর কাছ থেকে আগেই সবকিছু ফেরত নিয়ে নিয়েছে। সূর্য কঠিন মুখ করে রূপলালকে বলল, চলুন।